Hello everyone, welcome back. This is the last and final passage of Cambridge 19, which means it's the passage 3 of Cambridge 19 Test 4. অলরাইট এখানে একটা টাইটেল দেওয়া আছে, টাইটেলটা আমরা পড়বো দ্য আনসেলফিশ জিন, নিঃস্বার্থ জিন। জিন তো আর বুঝো তোমরা, ওই ভূত না, কিন্তু জিন মানে হচ্ছে এটা কোষের একক। ওকে, এত গভীরে যায় লাভ নাই, আমি সায়েন্স পড়াইতে আসি নাই। মুভিং অন, একটা সাবহেডিং দেওয়া আছে, a psychologist gives his view on how humans become self-centered. Self-centered মানে হচ্ছে সেলফিশ হয়ে যাওয়া, নিজেকে নিয়েই সবসময় চিন্তা করা। তো একজন সাইকোলজিস্ট তার মতামত দিচ্ছে যে মানুষ কেন বা মানুষ কিভাবে সেলফিশ হয়ে যায়। অলরাইট, এই প্যাসেজটা হচ্ছে অনেক সাইন্টিফিক হতে যাচ্ছে, মানুষের জিন সম্পৃক্ত কথাবার্তা হবে এবং অনেক সাইকোলজিক্যাল বিষয় থাকবে, সেটা আমরা বুঝতে পারতেছি। আর এর থেকেও জরুরি যেটা বোঝা সেটা হচ্ছে কোয়েশন টাইপ ফ্রম 27 to 30 এমসিকিউ। তোমরা জানো সবাই যে এমসিকিউ আমার খুবই পছন্দ। মুভিং অন, তারপর আছে 31 to 35 এই সামারি কমপ্লিশন, খুবই সহজ হতে যাচ্ছে আমি শিওর। তারপর আছে 36 to 40 ইয়েস, নো, নট গিভেন। সো খুবই টিপিক্যাল একটা প্যাসেজ 3। আমি সবগুলো কোয়েশনই খুব ডিটেইল এক্সপ্লেন করতে যাচ্ছি, সো শেষ পর্যন্ত সাথে থাকবে। যেহেতু এমসিকিউ আমার খুব পছন্দের, সো এজন্য আমি আর এখানে সিরিয়াল ব্রেক করতেছি না, আমি এমসিকিউ দিয়েই শুরু করব। তোমরা চাইলে ফিল ইন দ্য গ্যাপস দিয়ে শুরু করতে পারো, নো প্রবলেম উইথ দ্যাট। বাট আমি হচ্ছে এখানে সিরিয়াল ব্রেক করতেছি না। সো এমসিকিউ এর ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে হচ্ছে কোয়েশনটা পড়ে নেব। হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। এই জন্যই হচ্ছে এমসিকিউ আমার খুবই পছন্দের, একদম বলে দেয় যে কোন জায়গায় গিয়ে তোমাকে আনসার খোঁজা উচিত। সো রাইটার প্রথম প্যারাগ্রাফে কি করতেছে? সো সিম্পলি উইল গো টু দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অ্যান্ড ট্রাই টু রিড ইট। ফার্স্ট প্যারাগ্রাফ, দেয়ার হ্যাজ লং বিন এ জেনারেল অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন তো বুঝতে পারতেছো, যে মানুষের ধারণা, দ্যাট হিউম্যান বিইংস আর এসেনশিয়ালি সেলফিশ। এটা হচ্ছে মানুষের একটা ধারণা, জেনারেল একটা ধারণা যে মানুষ সেলফিশ। উই আর অ্যাপারেন্টলি রুথলেস, with strong impulses to compete against each other for resources and to accumulate power and position. সো এখানে মানুষ সম্পর্কে মানুষের যে একটা সাধারণ ধারণা আছে সেটাই বলা হচ্ছে যে উই বলতে মানুষ বোঝানো হচ্ছে। ওকে, এটা তো আর এক্সপ্লেন করতে হচ্ছে না। রুথলেস, নির্মম, আই মিন নির্দয়, এরকম খুবই কঠোর। তারপর আমাদের হচ্ছে একে অন্যের সাথে কম্পিট করার একটা অভ্যাস আছে, প্রবণতা আছে রিসোর্স নিয়ে, এবং আমরা পাওয়ার এবং পজিশন, মালিকানা, এগুলো খুবই পছন্দ করি। ইফ উই আর কাইন্ড টু ওয়ান অ্যানাদার, যদি আমরা দয়াশীল হই, ইটস ইউজুয়ালি বিকজ উই হ্যাভ আলটেরিয়র মোটিভস। সো এখানে খুবই সত্য কথাগুলো বলা হচ্ছে, যে মানুষ নর্মালি হচ্ছে রুথলেস, খুবই কঠোর, এবং আমরা হচ্ছে পাওয়ার এবং পজিশনের জন্য খুবই সবকিছু করতে পারি, আমরা কম্পিট করি একে অন্যের সাথে। এবার যদি আমরা দয়াশীল হই, যদি কাইন্ড হই, তাহলে তার পেছনে একটা আমাদের অন্য উদ্দেশ্য থাকে। আলটেরিয়র মোটিভ মানে হচ্ছে গোপন উদ্দেশ্য অথবা অন্তর্নিহিত উদ্দেশ্য, যে আমরা কোনো একটা সেকেন্ডারি উদ্দেশ্য হাসিল করার জন্যই কাইন্ড হচ্ছে কারো সাথে। If we are good, it's only because we have managed to control and transcend our innate selfishness and brutality. আর আমরা যদি ভালো হই, এর মানে হচ্ছে আমরা কোনোভাবে কন্ট্রোল করতে পারছি অথবা দমায় রাখতে পারছি আমাদের ইনেট সেলফিশনেস। ইনেট মানে হচ্ছে যেটা জন্মগতভাবে পাওয়া যায়, আমাদের যে সেলফিশনেস যেটা জন্মগতভাবে আমরা পাই, সেটাকে কন্ট্রোল করতে পারছি অথবা ম্যানেজ করতে পারছি, এবং আমাদের ব্রুটালিটি, আমাদের যে নির্দয়তা বা নিষ্ঠুরতা, সেটা আমরা কন্ট্রোল করতে পারছি। সো এই প্যারাগ্রাফটাতে অ্যাকচুয়ালি মানুষ সম্পর্কে মানুষের যে ধারণা সেটাই বলা হচ্ছে, এবং মোস্টলি সত্য কথাই বলা হচ্ছে। এখন আমরা অপশনগুলোতে আসবো এবং পরে পরে মেলানোর চেষ্টা করবো যে আসলে কোনটা মিলতেছে। এখানে অপশন এ বলতেছে সেটিং আউট টু অপোজিং ভিউজ। এমসিকিউ খুবই সহজ একটা বিষয়। ইফ ইউ ইভেন ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য 50% অফ দ্য প্যাসেজ, পুরো প্যাসেজে বলতেছি না, আমি যে অংশটা তুমি পড়লা, যে এই অংশটা যদি 50%ও যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার জন্য সঠিক আনসার খুঁজে পাও একদম সহজ।
বিলিভ মি। তবে তোমাকে একটা কাজ করতে হবে, ডোন্ট ট্রাই টু প্রুভ অ্যান অপশন ট্রু। ওকে, যেটা আমি সবসময় বলি, লুক ফর দ্য রং আনসার। কারণ একটা অপশনকে ভুল বলে দেওয়া খুবই সহজ। যেমন এই অপশনটাকে ভুল বলা যাবে না, বলছে দুইটা অপোজিং ভিউজ। আমরা কি দুইটা অপোজিং ভিউ পড়ছি? আই মিন, এখানে কি দুইটা মতামত বলা হয়েছে? অবশ্যই না। তাহলে এই অপশনটা আমরা ক্লিয়ারলি বলতে পারি যে ইটস নট কারেক্ট। পরবর্তীটা, জাস্টিফাইং হিজ অপিনিয়ন অ্যাবাউট আওয়ার টেন্ডেন্সি টু বি গ্রিডি। একটা হচ্ছে গ্রিডিনেসের বিষয়টা তো বলা হয় নাই। আর সেকেন্ডলি, যে সে তার কোনো অপিনিয়ন দেয় নাই, সে রাইটারের কোনো অপিনিয়ন এখানে দেয় নাই, এখানে সিম্পলি বলছে যে দ্য জেনারেল অ্যাজাম্পশন, এবং এই জেনারেল অ্যাজাম্পশনটাই পুরো প্যারাগ্রাফ জুড়েই ডিসক্রাইব করা হয়েছে। অপশন সিটা যদি আমরা পড়ি একটু, ডিসক্রাইবিং এ কমনলি হেল্ড বিলিফ, জেনারেল অ্যাজাম্পশন, যেটা নর্মালি বিশ্বাস করা হয়, অ্যাবাউট পিপলস বিহেভিয়ার, মানুষের বিহেভিয়ার সম্পর্কে একটা কমন বিলিফ এখানে ডিসক্রাইব করা হয়েছে। এটা একদম 100% মিলতেছে, বাট তারপরে যদি তুমি এটা বুঝতে না পারো, লেটস সে যে তুমি বুঝলা না যে কি বলছে এখানে, কমনলি হেল্ড বিলিফ অথবা হোয়াট এভার মানুষের বিহেভিয়ার, কিন্তু উপরের দুইটা যে কারেক্ট নয় সেটা তো তুমি বুঝতে পারার কথা। এটলিস্ট যদি তুমি অর্ধেক অংশটাও বুঝো এখানে প্যাসেজে তুমি যা যা পড়লা, যে একটা হচ্ছে এখানে দুইটা অপোজিং ভিউ বলে নাই, দুইটা ভিউ বলে নাই, একটাই বলতেছে যে মানুষ কেমন, মানুষ কি করে না করে, হ্যান ত্যান। তারপর হচ্ছে রাইটারের ওপিনিয়ন এখানে দেয় নাই, সে জেনারেল অ্যাজাম্পশন বলতেছে। অপশন ডি দেখো, এক্সপ্লেনিং হোয়াই হি থিংস দ্যাট হিউম্যানস অ্যাক্ট ইন আ সেলফিশ ম্যানার। এগেইন, সে কি চিন্তা করে না করে এই বিষয়ে কিন্তু এখানে বলা হয়নি। এখানে শুধুমাত্র একটা জেনারেল অ্যাসাম্পশন এক্সপ্লেন করা হয়েছে যে মানুষ খুবই সেলফিশ এবং জন্মগতভাবেই সে রুথলেস, এবং উই টেন্ড টু compete with each other, and if we are kind we only do it for our ulterior motives, and if we are good it's because we have controlled our selfishness and brutality. তো জেনারেলি মানুষ কেমন, এই বিষয়টাই এখানে বর্ণনা করা হয়েছে। জন্য দ্য ইজি আনসারটা হচ্ছে অপশন সি। আমার মনে হয় যে এখানে কারো কোনো সমস্যা থাকার কথা নয়। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 28। হোয়াট পয়েন্ট ইজ মেড অ্যাবাউট রিচার্ড ডকিন্স বুক দ্য সেলফিশ জিন? রিচার্ড ডকিং এর একটা ফেমাস বুক আছে দ্য সেলফিশ জিন, আমরা জানি। আহ, তো এটা সম্পর্কে কি বলা হয়েছে? সিম্পল অ্যাজ দ্যাট, আমাদের অনেকগুলা কিওয়ার্ড এখানে, রিচার্ড ডকিন, তারপর হচ্ছে দ্য সেলফিশ জিন অ্যাকচুয়ালি আমাদের মেইন কিওয়ার্ড। তো আমরা যাবো পেজে গিয়ে দেখবো যে রিচার্ড ডকিন কোন জায়গায় আছে এবং সেলফিশ জিন সেটাই বা কোন জায়গায় আছে। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে প্রথমটা আনসার করছি, অর্থাৎ এই প্যারাগ্রাফটা আমি হচ্ছে লাল করে দিব পুরোপুরি যাতে বুঝতে পারো। সেকেন্ডলি আমরা হচ্ছে সেলফিশ জিন, এই যে রিচার্ড ডকিন্স পাইলাম, তারপর যে সেলফিশ জিন পেলাম, আমরা শুধু দেখবো যে সেলফিশ জিন সম্পর্কে কি বলা হয়েছে, দ্যাটস ইট। তো পড়া শুরু করতে হবে একদম শুরু থেকেই। দিস bleak view of human nature is closely associated with the science writer Richard Dawkins, whose 1976 book The Selfish Gene became popular because এটা পপুলার হয়েছে, এটা মনে রাখবা, because it fit হওয়া মানে হচ্ছে একদম ম্যাচ হওয়া, বা ফিট মানে বুঝতেছো, মানে খাপে খাপ মিলে যাওয়া, এটা বলতেছে মিলে যাওয়া, হ্যাঁ। ফিটেড সো ওয়েল উইথ, তারপরে যে দুইটা হাইফেনের ভেতরে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, অ্যান্ড হেল্পস টু জাস্টিফাই, এবং এটা জাস্টিফাই করতে সাহায্য করছে। বাট মূল সেন্টেন্সটা হচ্ছে এরকম, ফিটেড সো ওয়েল উইথ দ্য কম্পিটিটিভ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক ইথস দ্যাট ওয়াজ সো প্রিভ্যালেন্ট ইন লেট 20th সেঞ্চুরি সোসাইটিস। এখানে কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে তোমাদেরকে একটু ঝামেলা ফেলতে পারে। একটা হচ্ছে ইথস মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অথবা অ্যাটিটিউডসও বোঝায়। আর সেকেন্ডলি প্রিভ্যালেন্ট মানে হচ্ছে খুবই পরিচিত অথবা ওয়াইড স্প্রেড, খুবই ছড়ানো ছিটানো ছিল, অর্থাৎ খুবই জনপ্রিয় ছিল। ওকে, তো কি বলছে যে এইটা পপুলার হয়েছে কারণ কি? কারণ হচ্ছে এটা খুব মানায় নিছে, ফিট হয়েছে কিসের সাথে? দ্য কম্পিটিটিভ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক ইথস। তার মানে এখানে ইথস বলতে অ্যাটিটিউড বুঝাইছে, যে যে খুবই কম্পিটিটিভ একটা ক্যারেক্টার, অথবা ইন্ডিভিজুয়ালিস্টিক মানে হচ্ছে নিজেরে নিয়ে ব্যস্ত এরকম attitude that was so prevalent in the late 20th century societies। তার মানে যে 1976 সালে বুকটা বাইরে হয়েছে তো, এবং বিংশ শতাব্দীতে বিংশ শতাব্দীর সোসাইটিগুলো এরকমই ছিল, কম্পিটিটিভ ছিল এবং ইন্ডিভিজুয়ালিস্টিক ছিল, এবং এটার সাথে সে খুবই মিলে গেছে, এজন্য সে পপুলার হয়েছে, এটা বলছে। আর কিছু, লাইক মেনি আদার্স ডকিন্স জাস্টিফাইস। আচ্ছা, আমরা ডকিন্সে চলে আসছি, তো মনে হয় না যে বাকি অংশটা পড়া উচিত, বাট তারপরও লেটস সি।
তবে যেহেতু আমরা শুধু বুক সম্পর্কে যে কি পয়েন্ট আউট করা হয়েছে এই জন্য আমার মনে হয় যে এতটুকু পড়লেই এনাফ। বাট শুধু সেফ থাকার জন্য আমি বাকি আরো একটা লাইন পড়বো, দেখি কি বলে। লাইক মেনি আদার্স, Dawkins justifies his views with reference to the field of evolutionary psychology. ওকে, সে এভলিউশনারি সাইকোলজি সম্পর্কে তার তার মতামতটা জাস্টিফাই করছে। এভলিউশনারি সাইকোলজি থিওরিসাইজ দ্যাট প্রেজেন্ট ডে হিউম্যান ট্রেটস ডেভেলপড ইন প্রিহিস্টরিক টাইমস। এভলিউশন সাইকোলজি থিওরি দিচ্ছে, থিওরিসাইজ এখানে থিওরি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। যে কি থিওরি দিচ্ছে, যে বর্তমানের যে মানুষের যে ট্রেটগুলো আছে, গুণাগুণগুলো আছে, ক্যারেক্টারিস্টিকগুলো আছে, এটা প্রি হিস্ট্রিক টাইমে ডেভেলপড হয়েছে। প্রি হিস্ট্রিক মানে হচ্ছে একদম প্রাগৈতিহাসিক, মানে অনেক পুরনো। ডিউরিং হোয়াট ইজ টার্মড দ্য এনভায়রনমেন্ট অফ এভলিউশনারি অ্যাডাপ্টেডনেস হোয়াট এভার। তো আমার মনে হয় না, এই যে যেটা বললাম যে এটা বুকের সাথে কোনো সম্পর্ক নাই, বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, এটা বইয়ের সাথে ছিল শুধু এই অংশটা, যেটা পপুলার হয়েছে। কিসের জন্য পপুলার হয়েছে? যে এটা ফিট হয়েছে অনেক ভালো, মিলতে পারছে অনেক ভালো আহ, বিংশ শতাব্দীর যে নেচার ছিল কম্পিটিটিভ এবং ইন্ডিভিজুয়ালিস্টিক। অলরাইট, এতটুকুই। এখন আমরা যদি একটা একটা করে অপশনগুলো পড়ি, এগেইন আমরা হচ্ছে রং অপশন খোঁজার চেষ্টা করব। ইটস ইজিয়ার। ওকে, বাট তুমি যদি ডাইরেক্টলি কারেক্ট আনসার পেয়ে যাও দেন ফাইন, ইউ ওয়েলকাম। অপশন এ, ইটস আপিল লে ইন দ্য রেডিক্যাল নেচার অফ ইটস আইডিয়াস। মূলত এটা আকর্ষণীয় কি না এটা তো বলেই নাই। দেন এটার আইডিয়া কি ছিল, আই মিন এ সম্পর্কে কোনো কথাবার্তাই নাই। আই মিন আমি বলি তোমাদেরকে, এমসিকিউ এর 4টা অপশনের মধ্যে 2টা একদম ক্লিয়ারলি বুঝতে পারবা যে অনেক দূর দূর পর্যন্ত কোনো কানেকশন থাকবে না। তাহলে অপশন এ, যেমন এটা বলছে এটার আপিল করা মানে কি, এটার আকর্ষণ, এটার ইন্টারেস্টটা কোন জায়গায়। আমি বলছে রেডিক্যাল নেচার অফ ইটস আইডিয়া, খুবই প্রগ্রেসিভ, মানে রেডিক্যাল মানে হচ্ছে খুবই প্রগ্রেসিভ বা আধুনিক বা পরিবর্তনশীল এরকম বোঝায়, বা যুগান্তকারী এটাও বোঝায়। আই মিন খুবই আধুনিক, খুবই কি বলে এটারে, রেভলিউশনারি একটা আইডিয়া। তো এনিওয়ে, তো এটার আইডিয়া সম্পর্কে তো কোনো জায়গায় এখানে বলেনি যে বইটার আইডিয়া কি ছিল, হোয়াট এভার, বা এটার ইন্টারেস্ট আপিলও বা কোন জায়গায় ছিল। তো এই জন্য অপশন এটা ক্লিয়ারলি এলিমিনেটেড। অপশন বি হচ্ছে ইটস সাকসেস, মানে যে বইটার সাকসেস। আচ্ছা, এটা পপুলার কেন হয়েছে এটা বলছে, রাইট? তাহলে এটা আনসার হইতে পারে, আমরা দেখি কি বলে। ইটস সাকসেস ওয়াজ ডিউ টু দ্য সায়েন্টিফিক সাপোর্ট ইট অফার্ড। অলরাইট, এটা সাকসেস সম্পর্কে কথা হয়েছে, আই আন্ডারস্ট্যান্ড যে ইট বিকেম পপুলার। কিন্তু কেন পপুলার হয়েছে বলছে যে ইট ফিটেড ওয়েল উইথ দ্য কম্পিটিটিভ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক এথোস অফ 20th সেঞ্চুরি। কারেক্ট, এই যে শতাব্দীর সোসাইটির যে নেচার আছে, নেচারের সাথে সে ফিট হয়েছে। কিন্তু এখানে কি বলছে? সায়েন্টিফিক সাপোর্ট ইট অফার্ড। সো ক্লিয়ারলি that's not the correct answer. Option C. It presented a view that was in line with the attitudes of its time. Exactly. একটা ভিউ দিছে which was in line. In line মানে হচ্ছে একদম অ্যালাইন করা, মিলে যাওয়া, একই রকম হওয়া। কার সাথে? উইথ দ্য অ্যাটিটিউডস অফ ইটস টাইম। এই এথোসের ডাইরেক্ট সিনোনিমটা এখানে ব্যবহার করছে, অ্যাটিটিউডস অফ ইটস টাইম বলতে ওই যে 20th সেঞ্চুরি, 1976 বলতে বিংশ শতাব্দী বোঝাচ্ছে। সো সি প্যারাগ্রাফটা একদম হুবহু মিলে যাচ্ছে, এটা হচ্ছে কারেক্ট আনসার। এগেইন ডি, সরি সি প্যারাগ্রাফ না, সি অপশন। অপশন ডি কেন কারেক্ট নয় সেটা অবশ্যই বোঝা উচিত, আমরা একবার পড়ে নেবো সেটা। ইট টুক অ্যান ইনোভেটিভ অ্যাপ্রোচ টু অ্যানালাইসিস অফ হিউম্যান সাইকোলজি। তার অ্যাপ্রোচ কেমন ছিল না ছিল এটা নিয়ে কোনো কথাবার্তা অ্যাটলিস্ট ওই অংশটাতে ছিল না, ইভেন পুরো প্যারাগ্রাফেও ছিল না। তো যার কারণে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। কারণ কি? এটার যে ভিউটা প্রেজেন্ট করে, ইট ওয়াজ ইন লাইন মানে কি এটা ফিট হয়েছিল উইথ দ্য অ্যাটিটিউডস অফ ইটস টাইম। এই যে অ্যাটিটিউড বলতে যে কম্পিটিটিভনেস অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক এথস এটারে বোঝাচ্ছে। আর এটার সময় ইটস টাইম বলতে যে 20th সেঞ্চুরি, অর্থাৎ 1976 সাল 20th সেঞ্চুরির মধ্যেই পড়ে। তো এজন্য হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। Question number 29. What does the writer suggest about the prehistoric era? Prehistoric era বলতে আমি আগেই বলছি তোমার, অনেক অনেক অতীতকাল, মানে প্রাগৈতিহাসিক এরা বলে এটারে বাংলায়, প্রাগৈতিহাসিক যুগ। ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ। তো এগেইন খুবই সহজ, আমরা ফোর্থ প্যারাগ্রাফে যাবো এবং বোঝার চেষ্টা করবো যে সে ওই প্রি হিস্টোরিক এরা সম্পর্কে কি বলতে চাচ্ছে।
লেটস গো। সো এটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফ, এটা হচ্ছে দ্বিতীয় প্যারাগ্রাফ, এটা হচ্ছে তৃতীয় প্যারাগ্রাফ, তার মানে এখান থেকে শুরু। এটা হচ্ছে চতুর্থ প্যারাগ্রাফ। অলরাইট। সো চতুর্থ প্যারাগ্রাফে এসে আমরা প্রি হিস্টোরিক। আচ্ছা, লাল হইলে কি চোখে লাগে? এটা আমি ঠিক করে দিই, সরি। আগে আমরা পড়ে নিই। কোথায় আসলাম? ওকে, আগে আমরা পড়ে নিই, তারপর হচ্ছে লাল করে দিই মানে, কারণ লাল থাকলে হয়তো পড়তে অসুবিধা হইতে পারে। প্রি হিস্টোরিক এরা, এই যে। সো প্রি হিস্টোরিক এরা সম্পর্কে সে কি বলছে এটাই আমরা পড়তে চাচ্ছি। It's important to remember that in the prehistoric era, the world was very sparsely populated. Sparsely মানে হচ্ছে খুবই স্পার্সলি শব্দটা ব্যবহার করা হয় যখন বলা হয় যে খুবই হালকাভাবে কোনো কিছু ছিটানো থাকে, মানে খুবই কম। ওকে, এটা বুঝে নাও শুধু। সো খুবই কম পপুলেশন ছিল, এটা বলতেছে প্রি হিস্টোরিক এরাতে। According to some estimates, around 15,000 years ago, the population of Europe was only 29,000 and the population of the whole world was less than half a million. তার মানে প্রিহিস্ট্রিক এরাতে পপুলেশন কম, এটা বলতেছে। এখনো কি প্রিহিস্ট্রিক এরা সম্পর্কে বলতেছে? লেটস সি। হিউম্যানস এট দ্যাট টাইম, হ্যাঁ, তার মানে এখনো ওই টাইম সম্পর্কে বলতেছে, তার মানে আমাদেরকে আরেকটু অংশ পড়তে হবে। হিউম্যানস এট দ্যাট টাইম ওয়ার হান্টার গ্যাদারার্স। অলরাইট, তারা হচ্ছে শিকার করে খাইতো। পিপল হু লিভড বাই হান্টিং ওয়াইল্ড অ্যানিমালস অ্যান্ড কালেক্টিং ওয়াইল্ড প্লান্টস। ওকে, মানুষ কেমন ছিল এটা, এটা বলতেছে, সরি। উইথ সাচ স্মল পপুলেশন ডেন্সিটিস, খুবই পপুলেশনের ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব খুবই কম ছিল। ইট সিমস আনলাইকলি দ্যাট প্রি হিস্টোরিক হান্টার গ্যাদারার গ্রুপস হ্যাড টু কম্পিট এগেনস্ট ইচ আদার ফর রিসোর্সেস অর হ্যাড এনি নিড টু ডেভেলপ রুথলেসনেস অ্যান্ড কম্পিটিটিভনেস অর টু গো টু ওয়ার। খুবই সুন্দর একটা পয়েন্ট এখানে নিয়ে আসছে। সে বলছে প্রি হিস্টোরিক এরাতে মানুষজন অনেক কম ছিল, যার কারণে রিসোর্স অনেক বেশি ছিল। তো তাদের কম্পিটিশন করার বা যুদ্ধে যাওয়ার কোনো দরকার ছিল না। নাইস, আমরা যাবো অপশনে গিয়ে দেখবো যে কোনটা মিলতেছে। অপশন এ, সোসাইটিজ ওয়ার মোর কমপ্লেক্স দেন মেনি পিপল বিলিভ। ইউ সি, কোনো দূর দূরতা কই রিস্তা নেই, সো এটা কমপ্লিটলি এলিমিনেটেড, কারণ এখানে না সোসাইটি সম্পর্কে বলা হয়েছে, না কমপ্লেক্সিটি সম্পর্কে বলা হয়েছে, নাকি মানুষকে বিশ্বাস করে সেটা বলা হয়েছে। শুধু বলছে যে পপুলেশন কম ছিল, যার কারণে হচ্ছে রিসোর্স বেশি ছিল, তাই কম্পিটিশন ছিল না। সাপ্লাইজ অফ ন্যাচারাল রিসোর্সেস, ন্যাচারাল রিসোর্স সম্পর্কে বলছে এখানে, বাট মিলতেছে কিনা আমরা দেখি। সাপ্লাইজ অফ ন্যাচারাল রিসোর্সেস ওয়ার প্রবাবলি রিলেটিভলি প্লেন্টিফুল। প্লেন্টিফুল মানে অনেক বেশি, তো রিসোর্স অনেক বেশি ছিল। হ্যাঁ, এটা বলতে পারে, যেমন এখানে বলছে কোথায়, with such small population densities, and it seems unlikely that prehistoric hunter-gatherers would have to compete against each other for resources. রিসোর্স নিয়ে হচ্ছে কম্পিট করতে হবে না, যার মানে হচ্ছে রিসোর্স প্লেন্টিফুল ছিল। এটা হইতে পারে, এটা আমরা হাতে রাখবো, হ্যাঁ। ইসি অ্যাটলিস্ট তুমি যদি নাও বুঝো, এটা তুমি এলিমিনেট করতে পারবে না, কারণ ন্যাচারাল রিসোর্স সম্পর্কে বলছে, এবং যেহেতু কম্পিটিশন করতে হয় না, তার মানে প্লেন্টিফুল ছিল। কি বুঝাইতে পারছি বিষয়টা? তার মানে এটা যদি তুমি কারেক্ট আনসার একদম 100% শিওর হয়ে নাও দিতে পারো, তারপরেও তুমি এটারে এলিমিনেট করতে পারবে না। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। মোস্ট estimates about population size are likely to be inaccurate. অফকোর্স, এই যে এস্টিমেশন অ্যাবাউট পপুলেশন সাইজ দেখেই তুমি হচ্ছে একটা লাফ দিবা, যা যা পাইলাম কিনা আনসার। বাট এখান থেকে এস্টিমেশন বলছে যে 15,000 বছর আগে কত লোক ছিল, ব্লা ব্লা হোয়াট এভার। বাট এটা অ্যাকুরেট নাকি ইনঅ্যাকুরেট এই সম্পর্কে কিছু বলা আছে? কিছু বলা নাই। তার মানে অপশন সিটাও এলিমিনেটেড হয়ে যাবে। অপশন ডি, হিউম্যানস মুভড অ্যাক্রস কন্টিনেন্টস মোর দেন ওয়াজ প্রিভিয়াসলি থটস। একে তো হচ্ছে কন্টিনেন্ট সম্পর্কে বলাই হয়নি, এবং তারা মুভ করতো কি করতো না সেইটাও বলা হয়নি। বাট কম বেশি কিনা এটা তো অনেক দূরের বিষয়। বুঝছি। তাহলে এই প্যাসেজের এমসিকিউ গুলো একটু খুব সহজেই তোমাকে আনসারটা দিয়ে দিচ্ছে। এই কোয়েশ্চেনের ক্ষেত্রে ওই ব্যতিক্রম নয়। খুব সহজেই বোঝা যাচ্ছে যে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, কারণ বাকি তিনটাই একদম টপিকের বাইরে কথা বলতেছে। দ্য লাস্ট ওয়ান, দ্য রাইটার রেফার্স টু ব্রুস নাফস ওয়ার্ক অ্যাজ সাপোর্ট ফর দ্য আইডিয়া দ্যাট। তো অফকোর্স আমরা যাবো ব্রুস নাফস খুঁজে বের করব, এবং তার আইডিয়া কেন সে রেফার করছে, আই মিন কোন আইডিয়াটা সাপোর্ট করার জন্য, সেইটা দেখার চেষ্টা করব। আমরা যদি এখানে আসি,
এই যে ব্রুস নফট, 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 কি নাম রে বাপ, দাঁত ভেঙে যাচ্ছে বলতে বলতে। মুভিং অন। As the anthropologist Bruce Noft has remarked, রিমার্ক করা মানে হচ্ছে বলা বা মতামত রাখা, হান্টার গ্যাদারার্স আর ক্যারেক্টারাইজড বাই এক্সট্রিম পলিটিক্যাল অ্যান্ড সেক্সুয়াল এগালিটেরিয়ানিজম। এগালিটেরিয়ানিজম খুবই নতুন একটা শব্দ, সবার জন্য এমন হচ্ছে। এটা মানে হচ্ছে যে সমতায় বিশ্বাসী, মানে হচ্ছে মানুষ যে সবাই যে সমান, এই বিশ্বাসটা যারা রাখে তাদেরকে বলা হচ্ছে এগালিটেরিয়ান। সো বলতেছে যে কাউন্ট গ্যাদারার্স মানে হচ্ছে যে আমাদের যে পূর্বপুরুষরা যারা হচ্ছে শিকার করে খাইতো, তারা হচ্ছে এক্সট্রিম পলিটিক্যাল এন্ড সেক্সুয়াল এগালিটেরিয়ানিজম। তারা পলিটিক্যালি এবং সেক্সুয়ালি মানে পুরুষ মহিলা সব দিক মিলাইয়া এগালিটেরিয়ানিজমে বিশ্বাস করত, একতায় বিশ্বাস করত। Naft has observed that individuals in such groups don't accumulate property or possessions and have an ethical obligation to share everything. এরকম গ্রুপে, ওই যে হান্টার গ্যাদারার্সদের গ্রুপে, কেউ হচ্ছে সম্পদ অ্যাকুমুলেট করে না, জমায় না, পজিশনও জমায় না, বাট বরং তারা শেয়ার করতে পছন্দ করে, বা দে ফিল লাইক দেয়ার ইটস দেয়ার অব্লিগেশন টু শেয়ার, তারা শেয়ার করতে বাধ্য, এরকম, এটা তাদের দায়িত্ব এরকম মনে করে। They also have methods of preserving egalitarianism by ensuring that disparities of status don't arise. তারা যে এই সমতায় বিশ্বাস করে শুধু এইটা না, এটা প্রিজার্ভ করার জন্য তারা মেক শিওর করতেছে যে এই যে স্ট্যাটাসের বৈষম্য যাতে না আসে, এই যে ধনী গরিব এরকম বৈষম্য যাতে না আসে। সো হান্টার গ্যাদার সম্পর্কে বলছে ব্রুস নাউট, এবং বলছে যে তারা খুবই সমতায় বিশ্বাস করতো এবং দে ওয়ান্টেড টু প্রিজার্ভ ইট। তো আমরা যদি একটা একটা করে অপশন পড়ি, অপশন এ বলতেছে সেলফিশনেস ইজ এ রিলেটিভলি রিসেন্ট ডেভেলপমেন্ট, বলতে মানুষের যে স্বার্থপরতা এটা খুবই রিসেন্টলি ডেভেলপ হয়েছে ইন হিউম্যান সোসাইটিস। ওকে, সেলফিশ আনসেলফিশনেস নিয়ে বলা হয়েছে এখানে, যে সমতায় বিশ্বাস করে এবং তারা খুবই অব্লিগেশন তাদের উপর মনে করে যে সবার সাথে সবকিছু শেয়ার করা, কিন্তু সেলফিশনেস নিয়ে এখানে বলা হয় নাই। ওকে, আমরা পরবর্তীটাতে যাব। অনলি পিপল ইন আইসোলেটেড কমিউনিটিস ক্যান লিভ ইন অ্যান আনসেলফিশ ম্যানার। এটা সম্পর্কে বলা হয় না যে মানুষ যারা আইসোলেটেড কমিউনিটিতে থাকে, অর্থাৎ একা একা থাকে, তারা হচ্ছে আনসেলফিশ ম্যানারে বাঁচতে পারে, এটা জীবনে বলা হয় না, এটা ক্লিয়ারলি বলা হচ্ছে, মিলতেছে না। অপশন সি, ভেরি ফিউ লাইফস্টাইল হ্যাভ সার্ভাইভড আনচেঞ্জড সিন প্রি হিস্ট্রিক টাইমস। অফকোর্স এখানে কোনো লাইফস্টাইল সম্পর্কে বলা হয়নি, শুধুমাত্র হান্টার গ্যাদারাররা, অর্থাৎ যারা হচ্ছে প্রি হিস্ট্রিক এরাতে বাস করতো, তারা কেমন ছিল এটা বলছে, এবং তাদের সমতায় বিশ্বাস, এগালিটেরিয়ানিজম এ বিশ্বাস করতো, এই বিষয়টা বলা হয়েছে। তো এগেইন অফকোর্স অপশন সি, এখানে যে অনেক লাইফস্টাইল সম্পর্কে যেটা আনচেঞ্জ রয়েছে ব্লা ব্লা, এটা বলা হয়নি। হান্টার গ্যাদারার কালচার্স ওয়ার্ল্ড ওয়াইড আর ডিক্লাইনিং ইন নাম্বার, তাদের নাম্বার কমতেছে, এইটাও বলা হয়নি। তার মানে এইটা ক্লিয়ারলি নট আ কারেক্ট আনসার। তাহলে কি একটা কারেক্ট আনসার নাই? তখন তুমি হচ্ছে কম্পেয়ার করবা যে কোনটা বেশি মিলতেছে। এই যে বি নাম্বারটা দেখো, সরি নিচে থেকে শুরু করি, ডি নাম্বারটা দেখো, হান্টার গ্যাদারার কালচারাল ওয়ার্ল্ড ওয়াইড আর ডিক্লাইনিং ইন নাম্বার, এটা কমতেছে, এটা আই মিন কোনো জায়গায় মেনশন পর্যন্ত নাই, এটা বাদ। তারপর বলতেছে ভেরি ফিউ লাইফস্টাইল হ্যাভ সার্ভাইভড আনচেঞ্জ, কোন কোন লাইফস্টাইল সার্ভাইভ করছে কোনটা করেনি এইটা সম্পর্কেও ক্লিয়ারলি বলা নাই, এইটাও বাদ। বলছে অনলি পিপল ইন আইসোলেটেড কমিউনিটিস ক্যান লিভ অ্যান আনসেলফিশ ম্যানার, যারা হচ্ছে বন্দি থাকে, আইসোলেটেড থাকে, একা একা থাকে, তারা হচ্ছে আনসেলফিশ হইতে পারে, এইটা সম্পর্কেও কোনো কিছু বলা নাই। কিন্তু অপশন এটারে তুমি মিলাইতে পারো, মিলাইতে চাইলে কিভাবে? এখানে বলছে সেলফিশনেস ইজ এ রিলেটিভলি রিসেন্ট ডেভেলপমেন্ট ইন হিউম্যান সোসাইটিস, মানুষের সমাজে এটা খুবই সাম্প্রতিক একটা ঘটনা। কেন এটা, কিভাবে এটা মিলে? কারণ কি এখানে বলছে যে হান্টার গ্যাদারার যারা ছিল, এরা হচ্ছে আহ খুবই আনসেলফিশ ছিল, তারা হচ্ছে সমতায় বিশ্বাস করতো, সবার সাথে সবকিছু শেয়ার করতো। তার মানে অতীতকালে মানুষ এরকম ছিল না, এটা রিসেন্টলি ডেভেলপ হয়েছে। আমি কি বুঝতে পারছি বিষয়টা? তো এজন্য আমি যে বারবার বলি যে পাস করে হচ্ছে কোনো অপশনের সঠিক প্রমাণ করতে যাইবা না, প্রথমে দেখবা যে ভুল আছে কিনা, অথবা কোনটা কোনটা তুমি ভুল বলতে পারো। সো এখানে এই তিনটা অপশন বি সি ডি রে তুমি ইজিলি
হচ্ছে আহ, ভুল বলতে পারতেছো, কারণ এগুলো কোনো কানেকশন নাই। কিন্তু অপশন এটারে তুমি মিলাইতে পারতেছো কিভাবে? যে হান্টার গ্যাদারাররা খুবই আনসেলফিশ ছিল, তার মানে এই যে সেলফিশ নেসের যে বিষয়টা, এটা খুবই সাম্প্রতিক একটা বিষয়, যার কারণে 30 নম্বর কোয়েশ্চেনের আনসার হবে অপশন এ। শুরু করব ফিল ইন দ্য গ্যাপস। একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওয়ান ওয়ার্ড অনলি, এটা মাথায় রাখবা, কারণ একের বেশি শব্দ ব্যবহার করলে তখন আনসার সঠিক হইলেও ভুল হবে। তো দেখি আমরা প্যাসেজ ম্যাপিং করা যায় কিনা, নাম অথবা নাম্বার। নাম তো প্রথমেই দিছে, ব্রুস ক্রফট, এটা আমরা জানি কোন জায়গায়, একটু আগে আমরা এটা সলভ করছি। আর কোনো কিছু? হান্টার গ্যাদারার, হ্যাঁ। ওকে, তাহলে কি ওই প্যারাগ্রাফেই আনসারটা আমরা দেখে নেব, সমস্যা নাই। এটা কি খুং? আমি জানি না এটা কি জিনিস, বাট এটা হুবহু থাকা উচিত। আর কিছু? আর নাই। তার মানে এখানে কিছু শব্দ আছে যেগুলো আমরা খুঁজতে পারি, অর্থাৎ আমরা আগেই পাইছিলাম একটু আগে কোন জায়গায়, এই যে বুশনাফট পাইছি আমরা, হান্টার গ্যাদারার, এই যে ঘুম, তার মানে এইখান থেকেই ফিল ইন দ্য গ্যাপের আনসারটা দিয়ে দিচ্ছে। তো আমাদের আর খুব একটা বেশি দূরে যায় খুঁজতে হবে না। লেটস সি, আমরা একটা একটা করে কোয়েশ্চেন পড়বো এবং মিলানোর চেষ্টা করব। কন্টেম্পোরারি হান্টার গ্যাদারার সোসাইটিস, তার মানে হান্টার গ্যাদার সোসাইটি সম্পর্কে বলা হচ্ছে। ব্রুস নফট research shows that contemporary hunter-gatherer societies tend to exhibit a high level of dash in all areas of life. তার মানে হচ্ছে খালি জায়গায় কি বসবে? যে যে হান্টার গ্যাদার সোসাইটিস আছে, তারা হাই লেভেল অফ কি এক্সিবিট করে, মানে কি প্রদর্শন, এক্সিবিট করা মানে হচ্ছে কি প্রদর্শন করা। হাই লেভেল অফ কি প্রদর্শন করে? আমার মনে হয় তোমরা অলরেডি আনসারটা জানো, কারণ আমি বুঝতে পারতেছি আনসারটা কি হবে। আমি যদি এখানে যাই, যে জায়গাটাতে হচ্ছে আমরা আনসার পাইছিলাম, এই যে হান্টার গ্যাদারার, সেখানে কি বলছে? As the anthropologist Bruce Naft has remarked, hunter-gatherers are characterized by extreme high level of political and sexual whatever, এটা হচ্ছে কেমন, এটা হচ্ছে অবজেক্টিভ, বাট এক্সট্রিম এগালিটেরিয়ানিজম। তাহলে হাই লেভেল অফ কি তারা প্রদর্শন করে, কি এক্সিবিট করে? এগালিটেরিয়ানিজম। খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা আনসার, যে হাই লেভেল অফ কি ছিল, এবং এখানে এসে আমরা পাইছি কি এক্সট্রিম। এই যে পলিটিক্যাল এন্ড সেক্সুয়াল, এটা হচ্ছে কেমন সমতা, কেমন এগালিটেরিয়ানিজম, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমাদের তো এটা দরকার নাই, আমাদের একটা ওয়ার্ডে শুধু নিতে পারবো। সো এখান থেকে আমরা মেইন ওয়ার্ডটাই নিব, নাউন যেটা, সেটাই নেব। সো দ্য আনসার ইজ এগ্লাটিয়ানিজম। ইন দিস কালচার্স, ডিস্ট্রিবিউটিং রিসোর্সেস ফেয়ারলি অ্যামং অল মেম্বার্স ইজ এ মরাল অব্লিগেশন। এটা আমরা পাইছি এখানে, এই যে তারা হচ্ছে ভাগ করে দিয়ে দেয়, দে ডু নট অ্যাকুমুলেট প্রপার্টি অর পজেশন অ্যান্ড হ্যাভ অ্যান এথিক্যাল অবলিগেশন টু শেয়ার এভরিথিং। এই বিষয়গুলো শেয়ার করা, প্রপার্টি শেয়ার করা, রিসোর্স শেয়ার করা, ইজ এ মরাল অবলিগেশন ফর দ্যাম। তো এখানে আমাদের কোনো কোয়েশন নাই, যদিও কোয়েশনের পরবর্তী সেন্টেন্সে, দিস সোসাইটিস অলসো এমপ্লয় স্ট্র্যাটেজিস টু প্রিভেন্ট ডিফারেন্সেস, প্রিভেন্ট মানে প্রতিরোধ করা, ডিফারেন্সেস ইন ড্যাশ অকারিং, কোন জায়গায় ডিফারেন্সেস তারা প্রিভেন্ট করে। এই যে একদম এত সহজে দিয়েছে, যে ডিসপারিটিস, আমি একটু আগেই বলতেছিলাম যে ভিন্নতা কিসের মধ্যে, ইন দ্য স্ট্যাটাস। খুবই একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা আনসার। কিসের ডিফারেন্সেস ইন ড্যাশ, আর এখানে বলছে ডিসপারিটিস অফ স্ট্যাটাস, একদম হুবহু মিলে যাচ্ছে না? মুভিং অন। তারপরে ফর এক্সাম্পল দ্য দ্য কুং, এই যে দ্য কুং পিপল। ওকে, আর আমরা দেখি যে কোয়েশনটা কি। দ্য কুং ফলো এ কাস্টম whereby the credit for one person's success at dash is given to another member of the group. ক্রেডিটটা, এই যে ক্রেডিট মানে বুঝো তো, তার সাফল্যের কৃতিত্ব, রাইট? এটা একজনের কৃতিত্ব, কিসের কৃতিত্ব, কিসের মধ্যে? সাকসেসের ড্যাশ, কিসের সফলতার কৃতিত্ব, রাইট? কিসের সফলতা, আই মিন কোন কাজে তার সফল হইলে ক্রেডিটটা হচ্ছে অন্য দিয়ে দেওয়া হয়। তো অবশ্যই আমরা হচ্ছে ক্রেডিট শব্দ নেব এখানে, অ্যানাদার মেম্বার, যত নাম নাউন আছে তুমি সবগুলো নিয়ে নিতে পারো, সাকসেস,
যদিও সামারি কমপ্লিশন এই শব্দগুলো হুবহু থাকার কথা নয়, বাট দেখা যাক। এখানে আনসার যে নাফ পিপল আছে। পার্সন হু ফায়ার দ্য এরো, পার্সন এরো বিলংস, আচ্ছা এইখানে কথা বলা হচ্ছে। এটা যদি তুমি পড়ো তাহলে আনসার পাবা। সফলতা কিসের? সাকসেস এট হোয়াট? ওকে, আমরা পড়ে বোঝার চেষ্টা করি। দ্য কুং পিপল অফ সাউথার্ন আফ্রিকা ফর এক্সাম্পল সোয়াপ অ্যারোজ বিফোর গোয়িং হান্টিং। সোয়াপ করা মানে একজনটা আরেকজনের কাছে নিয়ে নেয়, রিঅ্যারেঞ্জ করে। বিফোর গোয়িং হান্টিং, হান্টিংয়ে যাওয়ার আগে। অ্যান্ড হোয়েন অ্যান অ্যানিমাল ইজ কিল্ড দ্য অ্যাক্লেম, এই যে ক্রেডিট, কৃতিত্ব, দ্য অ্যাক্লেম ডাজ নট গো টু দ্য পারসন হু ফায়ার দ্য অ্যারো, যে ফায়ার করছে তার কাছে যায় না, বাট টু দ্য পারসন দ্য অ্যারো বিলংস টু, বরং যার তীর তারই হচ্ছে কৃতিত্ব। তাহলে কোন জিনিসের সাকসেসটা? সাকসেস এট হোয়াট? এই পুরো অংশটা যদি তুমি পড়ো তাহলে দেখবা যে একটা শব্দেই সফলতা পাওয়া যেতে পারে, যেটা হচ্ছে হান্টিং। হান্টিং এ যে সফলতাটা আসে তার কৃতিত্ব তারা হচ্ছে, যে ফায়ার করতে তারে দেয় না, বরং তীরটা যার সম্পত্তি তারই হচ্ছে ক্রেডিট দেওয়া হয়। অর্থাৎ the credit for one person's success at hunting is given to another member of the গ্রুপ। অনেকে হচ্ছে ফায়ার শব্দটা দিয়ে দিতে পারো, যে ফায়ার করতে যখন সফল হয়েছে। কিন্তু এখানে যদি ফায়ার না হয়ে ফায়ারিং হইতো, ফায়ারিং দ্য অ্যারো, তাহলে হয়তো আনসারটা এরকম হইতে পারতো। অথবা যদি দুইটা ওয়ার্ড থাকতো, ফায়ারিং দ্য অ্যারো, তখন আনসারটা এরকম হইতো। কিন্তু অন্য কোনো শব্দ এখানে বসলে হচ্ছে অর্থটা, আই মিন সেন্টেন্সটা মিনিংফুল হবে না। একমাত্র যদি হান্টিং শব্দ বসে তখনই মিনিংফুল হবে। কারণ কি? প্রিপোজিশন আছে অ্যাট এর পরে সবসময় একটা নাউনই বসবে, অথবা ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি লাগানো থাকবে। খুবই স্ট্রেট ফরওয়ার্ড আনসার, তোমরা যদি বুঝতে পারো পরে তাতেই আনসারটা পাওয়া উচিত। মুভিং অন, ইন্ডিভিজুয়ালস হু বিহেভ ইন এ ড্যাশ ম্যানার, ম্যানার মানে হচ্ছে যে আচরণ, কেমন আচরণ করলে, আর পানিশড বাই বিং এক্সক্লুডেড ফ্রম দ্য গ্রুপ। তো কেমন আচরণ করলে হচ্ছে গ্রুপ থেকে বের করা যায়, একদম সহজ একটা বিষয়, রাইট? বিহেভ শব্দটা তুমি নিতে পারো, আমি জানি না এই শব্দটা থাকবে কিনা, যদিও পানিশড শব্দটা থাকলে থাকতে পারে। এক্সক্লুডেড ফ্রম দ্য গ্রুপ, এই শব্দটা কিভাবে থাকবে আই এম নট শিওর, দেখা যাক। বাট আনসার কোন জায়গায় আছে সেটা তো আমরা জানি, তাইলে এত টেনশন কিসের? মেম্বার অফ দ্য গ্রুপ, আচ্ছা এখানে আনসার হওয়া উচিত। ওই যে এক্সাইলিং শব্দটা আছে, মানে হচ্ছে নির্বাসনে পাঠিয়ে দেওয়া। তো এখানে আনসার আছে, আমরা খুঁজতেছি কি, কেমন বিহেভ করলে, তাই তো, তার ব্যবহারটা কেমন হইলে তারা হচ্ছে এটা পানিশমেন্টটা দেয় এবং গ্রুপ থেকে হচ্ছে বের করে দেয়। সেন্টেন্সটা যদি শুরু থেকে পড়ি, অ্যান্ড ইফ এ পার্সন বিকামস, কেমন হইলে, টু ডমিনিয়ারিং, মানে খুবই দাম্ভিক হয়ে গেল, অহংকার যদি চলে আসে তার মধ্যে। আমরা খুঁজতেছিলাম যে পার্সন কেমন ব্যবহার করলে, এখানে বলছে পার্সন যদি দাম্ভিক হয়ে যায়, তার মানে দাম্ভিক ব্যবহার করলে। দ্য আদার মেম্বার্স অফ দ্য গ্রুপ অস্ট্রাসাইজ দেম, অস্ট্রাসাইজ মানে হচ্ছে বের করে দেওয়া, এক্সক্লুড করা। এক্সাইলিং দ্য অফেন্ডার ফ্রম সোসাইটি, এবং সোসাইটি থেকে তারা হচ্ছে একদম নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। সো এত কিছু আমাদের বুঝতে হচ্ছে না, আমরা খুঁজতেছিলাম যে কেমন একটা বিহেভিয়ার, যে কেমন বিহেভ করলে। এবং এখানে ক্লিয়ারলি বলছে যে ইফ এ পার্সন বিকামস ডমিনিয়ারিং, যদি সে দাম্ভিক হয়ে যায়, অহংকারী যদি হয়ে যায়, তখন তার সাথে এইরকম ব্যবহারটা করা হয়, তারে হচ্ছে বের করে দিয়ে দেওয়া হয়। অলরাইট, দ্য লাস্ট ওয়ান, অ্যান্ড উইমেন হ্যাভ এ কনসিডারেবল অ্যামাউন্ট অফ ড্যাশ, তাদের কি আছে, ইন চয়েসেস রিগার্ডিং ওয়ার্ক অ্যান্ড ম্যারিজ, কাজের ক্ষেত্রে এবং বিবাহের ক্ষেত্রে মহিলাদের কি থাকতে পারে? আমার মনে হয় স্বাধীনতা শব্দটা থাকবে। Let's see. এই যে উইমেন, এখানে আমরা দেখি তাদের কি আছে। Typically in such groups, men do not dictate what women do. Women in hunter-gatherer groups worldwide often benefit from a high level of autonomy, being able to select their own marriage partners, decide that what work they do, and work whenever they choose to, whatever. So তাদের কি আছে? They worldwide often benefit from a high level of autonomy. Autonomy মানে হচ্ছে নিজস্বতা, এগেইন ওই যে স্বাধীনতারই একটা সিনোনিম আর কি। তো আমরা খুঁজতেছিলাম যে মহিলাদের কি থাকে, এখানে বলছে মহিলাদের অটোনমি থাকে, মহিলাদের নিজস্বতা থাকে চয়েস করার ক্ষেত্রে বিবাহ এবং কাজের বেলায়। জিয়াস নাও নট গিভেনে নর্মালি হচ্ছে
প্যাসেজ ম্যাপিং এর জন্য কোনো ওয়ার্ড দেওয়া থাকে না, খুব একটা দেওয়া থাকে না। প্যাসেজ থ্রিতে এই যে নাউন এবং নাম্বার এবং যে টার্ম আমরা খুঁজি প্যাসেজ ম্যাপিং এর ক্ষেত্রে এগুলো কম থাকে, কিন্তু তারপরেও তোমরা একটা জিনিস খেয়াল করো। আমরা এমসিকিউ সলভ করছি, এই যে প্যাসেজের শুরু থেকে শুরু করে একদম এইটুক পর্যন্ত, তাই না? তারপর আমরা এই অংশটা থেকে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস সলভ করছি, এটা আমি লাল করে দিছি। তার মানে কি এর পরবর্তী অংশ অর্থাৎ এই যেটুক বাকি আছে এইখান থেকেই ইয়েস নো নট গিভেন কোয়েশ্চনটা করা হয়েছে, এবং এটা হয় প্যাসেজ থ্রির ক্ষেত্রে মোস্টলি। আমি হয়তো আরো অনেক ভিডিওতে এই বিষয়টা তোমাদেরকে বলছি যে ওরা হচ্ছে ডিভাইড করে দেয়। সো ডোন্ট ওয়ারি, আমরা যদি প্যাসেজ ম্যাপিং এর জন্য খুব খুব ক্লু আমরা না পাই তাতেও কোনো প্রবলেম নেই, কারণ এটা খুঁজে পাইতে খুব একটা অসুবিধা হবে না। সো আমরা একটা একটা করে কোয়েশ্চেন পড়বো এবং আনসার করার চেষ্টা করবো। কোয়েশ্চেন নাম্বার 36: Some anthropologists are mistaken about the point when the number of societies such as the Kung began to decline. So কিওয়ার্ডগুলো খুবই অবভিয়াস যে অ্যানথ্রোপোলজিস্ট তারা মিস্টেক করছে কোন বিষয়ে, যে কখন থেকে, দ্য পয়েন্ট when the number of societies, সোসাইটির সংখ্যা such as the কুং এর মতো began to decline. তো কিওয়ার্ডগুলো সবগুলো নাম্বারে তুমি কিওয়ার্ড হিসাবে নিতে পারো, নো প্রবলেম। নাম্বার বলতেছি নাউন রে, বাট আমরা খুঁজবো কি স্ট্রেস ওয়ার্ডটা কি হবে। এখানে দুইটা অ্যাঙ্গেল থেকে চেক করা যায়, স্ট্রেস ওয়ার্ডটা চিন্তা করা যায়। একটা হচ্ছে যে তারা আসলে মিস্টেকেন ছিল কিনা, অ্যাডজেক্টিভটা হচ্ছে মিস্টেকেন, তারা ভুল করছিল কিনা। আরেকটা হচ্ছে যে ডিক্লাইনের বিষয়টা, যে তারা ভুলটা কোন বিষয়ে করছিল, যে ডিক্লাইন হয়েছে নাকি বৃদ্ধি পাইছে, এই বিষয়টা হইতে পারে, রাইট? দুইটা দিক থেকে চিন্তা করা যায়। সো এনিওয়ে আমরা যাব এবং কোয়েশনে গিয়ে হচ্ছে এই শব্দগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করব, সরি পেজে গিয়ে। আমরা জানি কোথায় থেকে খুঁজতে হবে, এই অংশটা থেকে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস ছিল, তার মানে এর পরের থেকে। এই তো এর পরের লাইনেই দেওয়া আছে অ্যানথ্রোপোলজিস্ট, তারপর আছে এই যে সোসাইটিজ সাচ এস দ্য কুং, তার মানে এখান থেকে আনসার। সো আমরা এটা শুরু থেকে পড়ার চেষ্টা করি। Many anthropologists believe that societies such as the Kung were normal until a few thousand years ago. এটা নর্মাল বিষয় ছিল কয়েক হাজার বছর আগেও। When population growth led to the development, lead to এটা হচ্ছে past tense, led to মানে হচ্ছে নিয়ে যাওয়া, গন্তব্য কি, ফলে পর্যবসিত হওয়া, as a result, এরকম। So when population growth led to the development of agriculture and settled lifestyle, যখন এগ্রিকালচারের সূচনা হয় এবং মানুষ স্থায়ীভাবে বসবাস করা শুরু করে, তখনও এই খুঙের মতো সোসাইটি ছিল। In view of the above, there seems little reasons to assume that traits such as racism, warfare, and male domination should have been selected by evolution. যুদ্ধ, তারপর হচ্ছে মেল ডমিনেশন, রেসিজম হ্যাভ বিন লিটল বেনিফিট। আচ্ছা, আমার মনে হয় আমরা ফেলে চলে আসছি, কারণ এই যে আমাদের ইয়েটা কি ছিল, এটা ছিল অন্থ্রোপোলজিস্টরা মিস্টেকেন হয়েছে পয়েন্ট সম্পর্কে, যে এই যে কুংয়ের সোসাইটি কখন থেকে কমা শুরু হয়েছে, রাইট? সো এই খুং সম্পর্কে এবং অন্থ্রোপোলজিস্ট কি বিশ্বাস করে না করে সম্পর্কে এতটুকু অংশটাতে লেখা। কি লেখা আছে, যে তারা বিশ্বাস করে খুঙের মতো সোসাইটি নর্মাল ছিল কিছু হাজার বছর আগেও, যখন এগ্রিকালচার এবং সেটেল লাইফস্টাইল শুরু হয়েছিল। তার মানে কি বুঝলা, তারা কি মিস্টেক করছে নাকি সঠিক হয়েছে, এই সোসাইটিগুলো কমছে নাকি বৃদ্ধি পাইছে, কিচ্ছু কি বোঝা যাচ্ছে? অফকোর্স বোঝা যাচ্ছে না, যার মানে হচ্ছে এই আনসারটা হলো নট গিভেন। এনাফ ইনফরমেশন এখানে দেওয়া নাই। মুভিং অন, আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চনে। নাম্বার 37: Humans who developed warlike traits in prehistory would have had an advantage over those who did not. যারা warlike মানে যুদ্ধের যে ট্রেটগুলো আছে, গুণাগুণগুলো আছে, রাইট? প্রিহিস্টরি টাইম মানে ওই টাইমে would have had advantage, তাই সুবিধা আছে, over those who did not, যাদের ছিল না। সো কিওয়ার্ডগুলো অবভিয়াস, যে ওয়ার নিয়ে যেখানে কথা বলা হচ্ছে, মানুষ সম্পর্কে কথা বলা হচ্ছে, প্রিহিস্টোরি তো আমরা প্রিহিস্টোরিতেই আছি, ওই যে কুং সোসাইটি। বাট স্ট্রেসর হচ্ছে তার অ্যাডভান্টেজ ছিল নাকি
ছিল না। তো অ্যাডভান্টেজ শব্দটা কিওয়ার্ড হিসেবে নিতে পারো, বা এটা স্ট্রেস ওয়ার্ড হিসাবেও, যে যাদের যুদ্ধ লাইক ট্রেট ছিল, ক্যারেক্টারিস্টিক ছিল, তারা সুবিধা বেশি ছিল। এটাই তো, যাদের এই ধরনের কোনো ক্যারেক্টারিস্টিক ছিল না তাদের তুলনায়। তো ওয়ার লাইক ট্রেটস, তারপর হচ্ছে অ্যাডভান্টেজ, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। এবং আমার মনে হয় যে বেনিফিট শব্দটা আমার ইয়েতে ছিল, আমি পড়ছি এখানে, এই যে বেনিফিট মানে অ্যাডভান্টেজ, ও আচ্ছা যুদ্ধ নিয়ে তো ছিল, এই যে ওয়ারফেয়ার। ওকে, তার মানে এখানেই আনসার আছে। আমরা দেখব যারা এইগুলা করতো, ওয়ার লাইক ক্যারেক্টারিস্টিক ছিল, মেল ডমিনেশন ছিল, তাদের অ্যাডভান্টেজ ছিল নাকি ডিসঅ্যাডভান্টেজ ছিল। আমরা যদি শুরু থেকে পড়ি এটা, এখানে ইন অফ ইন ভিউ অফ দ্য অ্যাবভ দেয়ার সিমস লিটল রিজনস, খুবই কম কারণ, মানে লিটল এটা নেগেটিভ শব্দ মনে রাখবা, মানে নাই, কারণ বলতে নাই, টু এজিউম মানে এজিউম করার দরকার নাই, দ্যাট ট্রেট, এই যে কিওয়ার্ড, such as racism, warfare and male domination should have been selected by evolution. এটা এজিউম করার দরকার নাই যে এই যে ক্যারেক্টারিস্টিক গুলা, এই যে রেসিজম, তারপর হচ্ছে ওয়ারফেয়ার, তারপর হচ্ছে মেল ডমিনেশন, এগুলো যে এভলিউশন থেকে আসছে, এটা এজিউম করার কোনো দরকার নেই। কেন? এই যে হাইফেন দিয়ে এক্সপ্লেন করতেছে, as they would have been of little benefit in the prehistoric era. কেমন বেনিফিট? লিটল বেনিফিট। আমি লিটল কি বলছিলাম একটু আগেই, এটা একটা নেগেটিভ শব্দ, তার মানে নাই, বেনিফিট নাই। কিন্তু আমাদের কোয়েশন কি বলছে? হ্যাড অ্যান অ্যাডভান্টেজ ওভার দোজ হু ডিড নট। প্রিহিস্টোরিতে, অর্থাৎ প্রিহিস্টোরিক এরাতে, এই যে প্রিহিস্টোরিক এরা, এখানে লিটল বেনিফিট ছিল, কিন্তু কোয়েশনে বলছে যে এদের সুবিধা ছিল, কম বেশি পরে, বাট বলছে সুবিধা ছিল। আর এখানে যেহেতু লিটল বেনিফিট বলছে, তার মানে এগেন লিটল মানে নেগেটিভ বোঝায়, যে বেনিফিট নাই বললেই চলে, এরকম ছিল। সো এটা সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি হয়ে গেছে, যার কারণে আনসার হবে নো। পরবর্তী কোয়েশন নাম্বার 38, বিং পিসফুল অ্যান্ড কোঅপারেটিভ ইজ a natural way for people to behave. মানুষের জন্য খুবই ন্যাচারাল একটা ওয়ে হচ্ছে বিং পিসফুল অ্যান্ড কোঅপারেটিভ। এগুলো আমাদের মনে হয় কিওয়ার্ড হিসেবে আমরা নিতে পারি, অ্যাডজেক্টিভ এগুলো। পিসফুল, কোঅপারেটিভ, ইজ a natural way for people to behave, মানে মানুষের বিহেভিয়ার একটা প্রাকৃতিক ওয়ে হচ্ছে পিসফুল হবে ওরা, কোঅপারেটিভ হবে। এবং স্ট্রেস ওয়ার্ডটা হচ্ছে এখানে ন্যাচারাল ওয়ে, যেটা আসলে প্রাকৃতিক ওয়ে কি না। আমরা যাব, গিয়ে হচ্ছে দেখবো এই শব্দগুলো কোন জায়গায়। আচ্ছা, যে বিহেভ নিয়ে তো আছে এখানে, সেলফিশলি, রুথলেসলি, আর কিছু, এই যে কোঅপারেশন, এগালিটেরিয়ানিজম, একটু আগে আমি বললাম এটা মানে হচ্ছে সমতা, মানে সমানভাবে দেখা। এই যে পিসফুলনেস, মানে এখানে আনসার আমরা দেখবো যে এটা ন্যাচারাল নাকি ন্যাচারাল নয়। ওকে, এই সেন্টেন্সটা আমরা শুরু থেকে একটু পড়ি, এখান থেকে শুরু হয়েছে। ইট মেক্স মোর সেন্স দেন টু সি traits such as cooperation, egalitarianism, altruism, and peacefulness as innate characteristics of human beings. এটা মানে হচ্ছে যে এটা খুবই মেক সেন্স করবে, খুবই মিনিংফুল হবে। কোন জিনিসটা? এই যে ট্রেট, যেমন কোঅপারেশন, এগালিটেরিয়ানিজম, altruism and peacefulness, ইনেট ক্যারেক্টারিস্টিক্স। ইনেট মানে হচ্ছে, আমি মনে হয় আরেকটা প্রশ্ন সলভ করতে সময় বলছি তোমাদেরকে, ইনেট মানে হচ্ছে জন্মগত বা ন্যাচারাল তুমি বলতে পারো, অফ হিউম্যান বিংস। এটা হুবহু মিলে গেছে একদম। শুধুমাত্র যদি তুমি ইনেট শব্দের অর্থ জানো, তাহলে বুঝতে পারবা যে এটার আনসার হচ্ছে ইয়াস। কারণ কি, এখানে বলছে ইটস এ ন্যাচারাল ওয়ে অফ পিপল, আর এখানে বলছে ইটস ইনেট ক্যারেক্টারিস্টিক অফ হিউম্যান বিংস। Number 39, ladies and gentlemen. Negative traits are more apparent in some modern cultures than in others. নেগেটিভ মানে হচ্ছে যে খারাপ ট্রেটগুলা, খারাপ ক্যারেক্টারিস্টিকগুলা, আর মোর অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট মানে হচ্ছে খুবই স্পষ্ট বা দৃশ্যমান, ইন সাম মডার্ন কালচার্স দেন ইন আদার্স, মানে হচ্ছে কিছু কালচারের তুলনায় অন্য কালচারগুলোতে বেশি অ্যাপারেন্ট, এটাই তো। সো মডার্ন কালচার, নেগেটিভ ট্রেটস, এগুলো আমাদের কিওয়ার্ড হবে, বাট আমরা খুঁজতেছি যে কিছুতে বেশি অ্যাপারেন্ট, কিছুতে কম অ্যাপারেন্ট, কিছুতে বেশি দৃশ্যমান, বেশি স্পষ্ট, কিছুতে কম স্পষ্ট। তো আমরা যাই আগে ওয়ার্ডগুলো খুঁজে বের করি। ওকে,
So these were traits that prevalent. Da, da, da. This traits to now negative trait. এই যে মডার্ন হিউম্যান আমি পাইছি শব্দটা। আর নেগেটিভ ট্রেট বলতে খারাপ বলতে যে সেলফিশলি, তারপর রুথলেসলি, এগুলো নেগেটিভ। আচ্ছা, এই যে এখানে দেওয়াই আছে নেগেটিভ ট্রেটস, তো আমাদের এগুলো খুঁজতে হচ্ছে না আর। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সার। সেন্টেন্সটা এখান থেকে পড়লেই হয়ে যাওয়ার কথা, তারপর যদি না বুঝি আমরা উপরে যাবো না, সমস্যা নাই। পারহ্যাপস দিস নেগেটিভ ট্রেটস, এই যে সেলফিশ, রুথলেস, এই যে নেগেটিভ ট্রেটগুলা আমরা দেখবো যে মডার্ন সোসাইটির একটার থেকে একটাতে বেশি দৃশ্যমান কিনা। এখানে কি বলতেছে, পারহ্যাপস দিস নেগেটিভ ট্রেটস শুড বি সিন এজ এ লেটার ডেভেলপমেন্ট, মানে পরবর্তীতে ডেভেলপড হয়েছে, the result of environmental and psychological factors. ওকে, এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর একটা, এবং সাইকোলজিক্যালি এটা ডেভেলপড হয়েছে ধীরে ধীরে। রিসার্চ হ্যাজ শোন রিপিটেডলি দ্যাট when the natural habitats of primates such as apes and gorillas are disrupted, they tend to become more violent and hierarchical. হায়ারার্কিক্যাল মানে হায়ারার্কি মানে হচ্ছে যে কি বলে, চেইন অফ কমান্ড যেটা। তো যখন দেখা গেছে যে এইপস, প্রাইমেটস মানে হচ্ছে কি বলে, আদি জীব আর কি, যেমন গরিলা এবং এইপস, এদের কি দেখা গেছে যে যদি হ্যাবিটেট, বাসস্থান যদি ডিস্টার্ব করা হয় তখন তারা ভায়োলেন্ট হয়ে যায়। তার মানে এই যে নেগেটিভ ট্রেডগুলো, এগুলো পরবর্তীতে আসছে মানুষের পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে, মানুষের সাইকোলজির উপর ভিত্তি করে। কিন্তু এই জ্ঞানগুলো আমাদের বিষয় নয় এখানে। আমাদের বিষয় ছিল যে এই যে নেগেটিভ ট্রেডগুলো, এটা কিছু কালচারে বেশি দেখা যায়, কিছু কালচারে কম দেখা যায়, এরকম কিছু একটা। কিন্তু এখানে কালচার সম্পর্কে বলেই নেই, যার মানে হচ্ছে, অফকোর্স তোমরা বুঝতে পারতেছো, এটার আনসার হবে নট given. Animal research has failed to reveal a link between changes in the environment and the emergence of aggressive tendencies. এই বিষয়গুলো একটু আগে আমরা পড়লাম, এই যে অ্যানিমালের উপর যে রিসার্চ করা হয়েছিল, এনভায়রনমেন্টে যে চেঞ্জ করা হয়েছিল, তাদের হ্যাবিটেট ধ্বংস করা হয়েছিল, তারপর তারা অ্যাগ্রেসিভ টেন্ডেন্সিতে গেছিল কি না। তো আমি মনে হয় যে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছো এটা হচ্ছে ওই যে কোন জায়গায় আমরা আগের কোয়েশন যে সলভ করছিলাম, এই যে রিসার্চ, তারপর হচ্ছে হ্যাবিটেট, তারপর গরিলা ডিসরাপ্টেড, যে এনভায়রনমেন্টটা যখন চেঞ্জ করা হয়, তো মানে এখানেই আনসার। আমরা আরেকবার শুধু এটা পড়ে নেব। কি বলা আছে, রিসার্চ হ্যাজ শোন রিপিটেডলি দ্যাট when the natural habitat of primates such as apes and gorillas are disrupted, they tend to become more violent and hierarchical. তার মানে যে এনভায়রনমেন্টের চেঞ্জটা, এই যে হ্যাবিটেট ডিস্টার্ব করার বিষয়টা, এটা এই অ্যাগ্রেসিভ টেন্ডেন্সি মানে এই যে ভায়োলেন্ট হয়ে যাওয়া, এটার সাথে কানেকশন পাইছে। বাট কোয়েশনে কি বলছে, যে এটা ফেল হয়েছে। তো আমরা দেখতে চাচ্ছিলাম যে এটা ফেল হয়েছে নাকি সফল হয়েছে, বাট এখানে দেখা গেল যে দে ফাউন্ড এ কানেকশন। যখন এই হ্যাবিটেটগুলা চেঞ্জ করা হয়, ডিস্টার্ব করা হয়, যখন এনভায়রনমেন্টটা চেঞ্জ করা হয়, তখনই কি হচ্ছে, ভায়োলেন্ট হয়ে যায়। তার মানে হচ্ছে অ্যাগ্রেসিভ টেন্ডেন্সি ইমার্জ হয়, জন্ম নেয়। যার মানে হচ্ছে এটা সম্পূর্ণ বিপরীত, কন্ট্রাডিক্টরি, এবং এজন্য আমরা লিখে দিব আনসার নো। সো দ্যাট ওয়াজ ইট, প্যাসেজ 3। এমসিকিউগুলো সহজ ছিল, ফিল ইন দ্য গ্যাপসটা তো আরও সহজ, এবং ইয়েস না নট গিভেন এত বেশি কঠিনও ছিল না। আই হোপ যে তোমরা প্রত্যেকটা কোয়েশন বুঝতে পারছো। তারপরেও যদি কোনো কোয়েশন থেকে থাকে, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। এবং এটাই ছিল ক্যামব্রিজ 19-এর লাস্ট প্যাসেজ। তার মানে নেক্সট দিন আমি চলে আসবো অন্য কোনো ক্যামব্রিজ বই নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। গুড লাক উইথ ইওর আইএলটিএস প্রিপারেশন।